This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছে। অনির্বাণ, আজকে অনেকগুলো খবরই রয়েছে, তবে সবথেকে গুরুত্বপূর্ণ দাঁড়িয়ে এই মুহূর্তে কোন খবরটা? ঘন্টা বাজাও। একদম শুরু হোক। কিভাবে বাজাও? মানে একদম একটাই ঘন্টা? আমরা যেই যাই মন্দিরে ঘন্টা দেখলে অবশ্যই মন্দিরে ঢোকার আগে একবার করে বাজিয়ে দিয়ে চলে যাই। এই বাংলায় এই মুহূর্তে সবথেকে বিখ্যাত ঘন্টাটা কোথায় আছে জানো? কোথায়? এসএসসি। এসএসসি বোধহয় আধুনিক সবথেকে বিখ্যাত ঘন্টা, আবার একটু কুখ্যাতও বটে। যে পারে যখন পারে বাজিয়ে দিচ্ছে মশাই, যেখানে সেখানে। সে ধরুন হাইকোর্ট, ধরুন সুপ্রিম কোর্ট, বিরোধী রাজনৈতিক দল, যোগ্য চাকরি প্রার্থী, অযোগ্য চাকরি প্রার্থী, দাগি চাকরি প্রার্থী, যে যখন পাচ্ছে এসএসসিকে বাজিয়ে দিয়ে যাচ্ছে। আজ যেরকম একচোট হলো আদালতে, আবার ওই ঘন্টা বাজানোর মতো। দুর্ভাগারা বলেন তাদের জীবন মন্দিরের ঘণ্টার মতো, যেই আসে সেই বাজিয়ে চলে যায়। আজকাল স্কুল সার্ভিস কমিশনেরও যেন সেই দশা। আদালতও বাজাচ্ছে, চাকরিহারারাও সময় পেলে বাজিয়ে যাচ্ছেন, বিরোধী দলগুলো তো আছেই। বৃহস্পতিবারের বারবেলাতেও ব্যতিক্রম হলো না। অযোগ্যদের একাংশ পরীক্ষা বসতে চেয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে। তার শুনানিতে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধে কমিশন ও রাজ্য সরকারের ওপর রীতিমতন অসন্তুষ্ট হয়ে বলেন, অযোগ্যদের জন্য অনেকের জীবন নষ্ট হয়েছে। বারবার বলেছি, দাগিরা কোনোভাবেই পরীক্ষা বসতে পারবেন না। আমাদের রায় বুঝতে কি সমস্যা হয়েছে? এসএসসি যখন যোগ্যদের লিস্ট বের করে না, দাগিদের লিস্ট বের করে, তখনই সারা পৃথিবীর মানুষ জেনে যায় যে এসএসসি স্বীকার করে নিয়েছে যে এই সরকার, মমতা ব্যানার্জির সরকার, কতটা টেন্টেড। সুপ্রিম কোর্টের পর এদিন কলকাতা হাইকোর্টেও ফের ধাক্কা। দাগিদের নতুন পরীক্ষা বসার সুযোগ দেওয়া যাবে না। সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল তাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্র ডিভিশন বেঞ্চ এসএসসিকে কড়া ভাষায় প্রশ্ন করে, এত ছেলে মেয়ে চাকরি যাচ্ছে, সেখানে কেন আপনাদের অফিসারদের চাকরি যাবে না? কেন তারা কাঠগড়ায় উঠবেন না? যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে দাগিদের কোনোভাবেই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া যাবে না, সেখানে কমিশন কিভাবে তাদের অ্যাডমিট কার্ড দিল? কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, লক্ষ লক্ষ আবেদনকারীর মধ্যে কে দাগি আর কে নয় তা বাছাই করা যায়নি, তাই দিতে হয়েছে, ভুল হয়েছে। বিচারপতি বলেন, আপনাদের অফিসাররা এত গুরুতর ভুল কি করে করেন? এরপরও তাদের চাকরি কেন যায় না? কমিশনের আইনজীবী বর্তমানে কল্যাণ ব্যানার্জি স্যার, যিনি দেবাংশু বসাক স্যারের ডিভিশন বেঞ্চে আমার আইনজীবী ছিলেন এবং পরিষ্কার সিবিআই ডেটার অথেন্টিসিটি নেই বলে বলেছিলেন, সেই আইনজীবী আজকে আমাকে বলে দিচ্ছেন টেন্টেড। আমার মনে হয় উনিই বলতে পারেন প্রকৃতপক্ষে কেন আমার লিস্টে নাম আসলো। সিবিআই দিয়ে ওনাকে ইন্টারোগেট করা উচিত এবং তার সাথে আমাদেরকেও বসানো উচিত। মামলাকারীদের আইনজীবীরা অতীতের বিভিন্ন রায়ের কথা উল্লেখ করতে ফের অসন্তোষ প্রকাশ করে আদালত। হাইকোর্ট বলে দেয়, সুপ্রিম কোর্ট গোটা ব্যাপারটা নজরদারি করছে, দাগিদের ব্যাপারে স্পষ্ট নির্দেশও দিয়েছে। সেখানে এই আবেদনের প্রেক্ষিতে আমরা অন্য কিছু ভাবতে বা বলতে পারি না, সেই সুযোগই নেই। বোঝাতে হলে সর্বোচ্চ আদালতে যান। পিছনের দরজা দিয়ে যেন দাগিদের চাকরি দেওয়ার জন্যই তার একমাত্র লক্ষ্য, সবাই বুঝে গেছে, মুখ্যমন্ত্রী বোঝেননি, সুপ্রিম কোর্ট বিস্মিত। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আমরা কোনো অনিয়ম সাপোর্ট করছি না। মানবিক দৃষ্টিভঙ্গিতে কেউ যেন দুম করে বিপদে না পড়ে যায়, সরকার সেই নীতিতে চলছে। এত কিছু শুনলেন, তাহলে বলুন স্কুল সার্ভিস কমিশন আর মন্দিরের ঘণ্টার মধ্যে ফারাক কোথায়? শ্রাবন্তী সাহার রিপোর্ট, টিভি9 বাংলা। I warn you, শঙ্কর বাবু, প্লিজ, I warn you. কাউকে বলতে দেবে না, ওরা যখন বলবে আগে শান্ত হোক। সব কটা হারবে, সব কটা হারবে। আজকে সারাদিনে যেন ঘটনার ঘন ঘটা ছিল। ওই যে এসএসসি কে কিভাবে বাছা বাছা ভাষায় আদালত তোপ দাগলো সেটা দেখালাম। এবার আমরা বিধানসভার দিকে নজর রাখবো, কারণ সেখানে তো বেনজির সংঘাত দেখলাম। রাজনীতির T20 যেন, ঠিক যেন ডার্বির উত্তাপ। বারবার মার্শালদের ডাক দেওয়া হলো, লাইন দিয়ে বিজেপি বিধায়কদের সাসপেন্ড করা হলো। হাসপাতালে পৌঁছে গেলেন দুই বিজেপি বিধায়ক। চোর স্লোগানের জবাব চোর স্লোগানেই দেওয়া হলো।
কে বলবে মাত্র দুদিন এবং কয়েক ঘন্টার জন্য বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। মঙ্গলবার শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করায় যে সংঘাত তৈরি হয়েছিল তা আরো চড়া হলো আজ বৃহস্পতিবার। ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচারের অভিযোগ নিয়ে সবে বলতে শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুরু করলেই স্লোগান দেবে বিজেপি। বিরোধী দলনেতাহীন বিধানসভায় এই কৌশলই যেন নিয়ে নিয়েছিল বিজেপি শিবির। সেই মতো স্লোগান উঠতেই তেতে ওঠে বিধানসভা। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে বারবার সতর্ক করতে থাকেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শেষমেশ চেয়ার ছেড়ে উঠে পড়েন বিমান বন্দ্যোপাধ্যায়। I request you, শঙ্কর বাবু, I am on my legs. Please take your seat. বিধানসভার মর্যাদা নষ্ট করবেন না, একই জিনিস বারবার করবেন হবে না। স্পিকার যখন শঙ্কর ঘোষকে সতর্ক করছেন ততক্ষণে কিন্তু ওয়েলে নেমে পড়েছেন তৃণমূল বিধায়কদের একাংশ। কয়েকজনকে দেখা যায় মারমুখী মেজাজেও। পরিস্থিতি গুরুতর বুঝে গিয়েছেন অনেকেই। বক্তব্য থামিয়ে ওয়েলে নেমে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মারমুখী বিধায়কদের শান্ত করে আসনে ফেরত পাঠাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। তুমুল হট্টগোল, সেই তুমুল হট্টগোলের মধ্যেই শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে সাসপেন্ড ঘোষণা করা হয়। তাকে বের করে দিতে মার্শালকে ডাকেন স্পিকার। অভিযোগ, অধিবেশন কক্ষের দরজার বাইরে ফেলে দেওয়া হয় শঙ্করকে। আর সেই যে ডাক পড়ল মার্শালদের, তারপর থেকে তাঁদের ব্যস্ততা আজ সারাদিন চরমে পৌঁছেছিল। বিজেপির মুখ্য সচেতক শঙ্করের পর একে একে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, নাটাবাড়ির বর্ষিয়ান বিধায়ক মিহির গোস্বামী, ময়নার অশোক দিন্দা, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষকেও মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় অধিবেশন কক্ষ থেকে। In exercise of my power conferred under Rule 348, আমি মিহির গোস্বামীকে সাসপেন্ড করছি। I tell মিহির গোস্বামী to withdraw from the house. মিহির গোস্বামীকে মার্শাল দিয়ে বলবো ওকে বার করে দিন। জোর করে বার করে দিল। বিধানসভা কক্ষ থেকে কার্যত চ্যাংদোলা করে বাইরে নিয়ে যাওয়া হয় বিজেপি বিধায়কদের। শুরু হয়ে যায় বিক্ষোভ। এই পক্ষপাতপূর্ণ স্পিকারকে, যিনি দলবাজি ছাড়া কিছু বোঝেন না। আমার বুকে দুটো স্টেইন বসানো আছে। স্পিকারকে বারবার হাত জোর করে অনুরোধ করছি এইভাবে করবেন না, তারপরে উনি এইভাবে করলেন। বিজেপি বিধায়করা যখন গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগে গলা চড়াচ্ছেন, তখন অধিবেশন কক্ষে পাল্টা আক্রমণের পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী। এরা যে আচরণ আজকে করলো, বাংলার বিধানসভায় এটা একটা কলঙ্কিত দিন হয়ে থাকলো। তার কারণ আমি যখন কথা বলি তার আগে আমি কিন্তু ওদের কথা বলতে দিয়েছিলাম। আমি যদি ওদের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করি, তাহলে ওরা আমার গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন? ভাবুন একবার, 2 ঘন্টায় 5 বিজেপি বিধায়ক সাসপেন্ড। মঙ্গলবার থেকে ধরলে সাসপেনশনে কবলে 6 বিজেপি বিধায়ক। দুজন আবার হাসপাতালে এই মুহূর্তে। একের পর এক বিধায়ক সাসপেন্ড। বাকি বিজেপি বিধায়করা বিধানসভা থেকে বেরিয়েও পড়েন। আর তখন পাল্টা চোর স্লোগান তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদি চোর। Brutally attacked and physically assaulted and injured Chief Whip Opposition Shankar Ghosh. Speaker Biman Banerjee, instigated by thief Mamata Banerjee, a great thief of Bengal. Chakri chor, godi chhod. প্রায় ঘন্টা দেড়েক হবে তুমুল হট্টগোলের পর তখন বিরোধী শূন্য বিধানসভায় হুঙ্কার দেন মুখ্যমন্ত্রী। ততক্ষণে জল গড়িয়েছে দিল্লি অবধি। বিধানসভায় যা যা ঘটেছে তা দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কানে পৌঁছে দেন শুভেন্দু অধিকারী। ধাক্কা দিয়ে জিরো করে দেবো, জিরো, বিগ জিরো করে দেবো। এখানে আমাদের লোকেরা ভরে যাবে, অন্য দলের লোকেরা ভরবে, কিন্তু বিজেপি নয়। এলওপিকে বাইরে রেখে ভেবেছিল ফাঁকা মাঠে গোল দেবে,
বিজেপির 64 জন এমএলএ বুঝিয়ে দিয়েছে আমরা সবাই এলোপি। হ্যাটস অফ টু মাই টিম। মাস চারেক আগে বিক্ষোভ দেখিয়ে বিধানসভায় সাসপেন্ড হন 4 বিজেপি বিধায়ক। তবে সেই লড়াই এত উচ্চগ্রামে যায়নি, আর এবার যেন তার সব সীমা ছাড়িয়ে গেল। আজ সারাদিন এক কথায় বলতে গেলে হটস্পট হয়ে উঠল বিধানসভা। আর এরপর কোন খবরের দিকে নজর রাখবো? বিধানসভায় নিজের দলের মন্ত্রীকেই অপদার্থ বলে দিলেন তৃণমূল বিধায়ক। অনির্বাণ, এই খবরটা তুমি নেবে নাকি? বলাই যায়, কারণ শর্মিষ্ঠা দেখো, আমরা এতক্ষণ ধরে কি ছবি দেখলাম, তৃণমূল ভার্সেস বিজেপি, তাই তো? এই তৃণমূল ভার্সেস বিজেপির দিন বিধানসভাতে একদম অন্যরকম একটা ছবিরও সাক্ষী থাকলাম আমরা। এক তৃণমূল বিধায়ক, তিনি তৃণমূল কংগ্রেসেরই সরকারের এক মন্ত্রীকে বলছেন অপদার্থ। পরে অবশ্যই অপদার্থ শব্দটা বাদ গেল, কিন্তু কি পদার্থ জমা পড়লো বিধানসভার খাতায় আমরা এখনো পর্যন্ত জানি না। অধিবেশন কক্ষেই মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে গেলেন রতুয়ারি তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। আজকাল সমরবাবুর মেজাজটা একটু বেশি গরম হচ্ছে। মাঝে মধ্যেই কয়েকদিন আগে তিনি দলেরই একাংশের বিরুদ্ধে মাদ্রাসার সম্পত্তি, ওয়াকফ প্রপার্টি এ সমস্ত হস্তগত করার অভিযোগ তুলেছিলেন। সেসব তার রেশ কাটতে না কাটতেই আজ অধ্যক্ষের হস্তক্ষেপে তিনি শেষ পর্যন্ত মন্তব্য প্রত্যাহার করে নিয়েছেন ঠিকই, কিন্তু মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকে তিনি যে ভাষায় আক্রমণ করেছেন তা বিধানসভায় রীতিমতো নজিরবিহীন হয়ে রইল। বিশেষ করে সেদিন যেদিন তৃণমূল আর বিজেপি ভার্সেসে বিধানসভাটা রীতিমতো উত্তাল ছিল। মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী ওই বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি, তবে এই সুযোগে তৃণমূলকে কটাক্ষ করতে চাননি আজ বিজেপি। বিধানসভায় বিপ্লব, বিধানসভায় সমর। না, তৃণমূল বিজেপির তুলকালামের কথা বলছি না। আসলে বিধানসভায় এত কাণ্ডের মাঝে পিছনে পড়ে গেছে তৃণমূলের 2 বর্ষীয়ান বিধায়ক মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী আর রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের কথার লড়াই। একেবারে নারদ যাকে বলে। হঠাৎ কি এমন হলো যে মন্ত্রীকে অপদার্থ বলে দিলেন তার দলেরই বিধায়ক? কথা উঠেছিল মৎস্য দপ্তরের অধীনস্থ সমবায় নিয়ে। বিপ্লব রায়চৌধুরীকে উদ্দেশ্য করে সমর মুখোপাধ্যায় বলেই ফেলেন মৎস্যমন্ত্রী অপদার্থ। জানেনই না রাজ্যে ফিশারিজের কতগুলো সমবায় আছে, সেগুলো বন্ধ হয়ে পড়ে আছে। মৎস্যমন্ত্রীও জবাব দেন, ফিশারিজের 857টি সমবায় আছে বাংলায়। হতেই পারে এর মধ্যে কয়েকটা বন্ধ হয়েছে, কিন্তু সব বন্ধ এই তথ্য ঠিক নয়। তৃণমূলের 2 বর্ষীয়ান মন্ত্রী ও বিধায়কের মধ্যে কথা কাটাকাটিতে দৃশ্যতই অস্বস্তিতে পড়ে শাসক শিবির। অধ্যক্ষের কথা শুনে মন্তব্য ফিরিয়ে নেন সমর মুখোপাধ্যায়। विधायक है वो आप ही के पार्टी के हैं और असेंबली में वो आपको ही यूजलेस मंत्री इस तरह का भाषा इस्तेमाल। समझ गया विधायक का विधान अंदर में क्या बात है, सबको बताया कि ये बात अच्छा नहीं है, आप गलत बात बताए। अभी देखा गया दोनों एक साथ ही आप लोग बात भी कर रहे थे, क्या उन्होंने सॉरी बोला? बताया उनको क्यों बोला आपने, बोला सॉरी বাবা ওটা হাউস ওটা অসাংবিধানিক কথা মাননীয় মন্ত্রী বললেন, আমি উদ্যোগ করেছি, আমার বলা ঠিক হয়। পরে সমর মুখোপাধ্যায়ের ডাক পরে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে। ঠিক করনি, ও তো বললো, আমি সঙ্গে সঙ্গে বলেছি স্লিপ অফ টাইম ঠিক হয়নি, সেটা অলরেডিও বলে দিয়েছে, মানে ফ্লোর অফ দ্য হাউসও বলে দিয়েছে কথা। তৃণমূল তো যখন পাড়ায় হয় তখন একে অন্যকে গালাগাল দেয়, নিজেদের মধ্যে মারামারি করে, গুলি চালিয়ে একে অন্যকে খুন করে। ভুলে গিয়েছে এটা বিধানসভা, কারণ বিধানসভার তো কোনো মর্যাদা নেই, সংস্কৃতি নেই, পাগলামির জায়গা হয়ে গেছে। বিধানসভায় বিপ্লব, বিধানসভায় সমর। ফিশারিজের সমবায় নিয়ে তাদের মধ্যে যে আকচাকচি চলল, তারপরে তো বলতেই হয় সার্থক নামকরণ। এর জন্য কালীপদ চৌধুরীর সহায়িকা লাগবে না। প্রদীপ্ত কান্তি ঘোষ ও দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট, TV9 বাংলা। এবার একটু দিনের প্রথম বিতর্কটার দিকে নজর রাখি। মানে এগুলো তো দিনের একটু পরের দিকে হয়েছে, বেলার দিকে হয়েছে। আর দিনের প্রথম বিতর্কটা তৈরি হলো ধনধান্য স্টেডিয়াম থেকে, যেখানে এসএসসির তালিকায় দাগিদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তাদের ফের সরকারি চাকরি দেওয়ারও ভাবনা রয়েছে, এবং তিনি আলোচনা করবেন যদি এই দাগি যারা একসময় শিক্ষকের কাজ করেছেন কিন্তু এখন দাগির তালিকায় যাওয়ার জন্য তাদের চাকরি চলে গিয়েছে, তাদের জন্য ভাবনা চিন্তা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের
গ্রুপ সি বা সেরকম কোনো চাকরি দেওয়া যায় কিনা তার ভাবনা চিন্তা বা তার জন্য আইনি আলোচনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ধনধান্য অডিটোরিয়ামে শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। আর যখন চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন, ঠিক তখনই বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। তারা সেখানে স্লোগান তুলছেন, কারণ আজই বিধানসভায় বিশেষ অধিবেশনে বক্তব্য রাখার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই চাকরিহারারা সেখানে পৌঁছে গিয়েছিলেন, সেখানে স্লোগান দিলেন। এই বিতর্কের দিকে এবার নজর রাখবো। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি। তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কিনা আমরা, সেটা আইন যা বলবে। আদালতে বারবার ধাক্কা, তাও দাগিদের পাশে রাজ্য সরকার। দাগি অযোগ্যদের বেচারা বললেন মুখ্যমন্ত্রী, তাও আবার শিক্ষক দিবস উদযাপনের মঞ্চে। দাগি অযোগ্য শিক্ষকদের গ্রুপ সির পদে নিয়োগের ভাবনা। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি। এই ব্যবস্থা করবেন শব্দটা আমার পূর্ব পরিচিত। এই মর্মে একটা বিবৃতি পেলাম না যে 31শে ডিসেম্বরের পর যারা ফ্রেশ সিলেকশনে অংশগ্রহণ করার পরেও চাকরি পাবে না, সফল হবে না, তাদের ব্যাপারে সরকার কি ভাবছে? তিনি অযোগ্যদের পাশে আছেন, এ তো বারবার প্রমাণিত হয়েছে। আজকে আমাদের চাকরি চলে যাওয়ার কারণ তো ওটাই। এর আগেও অযোগ্যদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে রাজ্য সরকার। সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। এদিন রাজ্যে শিক্ষক পদে ভ্যাকেন্সি কত তাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শিক্ষক পদে এখনো মোট 56,000 শূন্যপদ রয়েছে। এর মধ্যে 35,726টি পদের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। আরও 21,000 পদ খালি রয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, বিরোধী ষড়যন্ত্রে অনেক নিয়োগই আটকে। আমরা অনেক সময় করতে চাইলেও আইনের জটিলতায় যারা আইনটাকে বেলাইন করে দেয়, এটা আমি কোর্টকে দোষ দেবো না। আমাদের মতো কিছু কিছু লোক আছে, তারা চলে যায় কোর্টে, সব স্টে করে দাও, 1 সেকেন্ডে স্টে হয়ে গেল। এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে, আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি? নো। ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী যখন চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন, ঠিক তখনই বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান চাকরিহারা যোগ্য শিক্ষকরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তারা। বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ধারাবাহিকতা সহ চাকরি বাঁচাতে হবে। আগামী 7ই সেপ্টেম্বরের যে পরীক্ষা, সেই পরীক্ষা স্থগিত করতে হবে। শনিবার রাতে 1804 জন অযোগ্য শিক্ষকের নাম প্রকাশ করে এসএসসি। সেই তালিকায় গিজগিজ করছে তৃণমূল নেতা, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্যদের নাম। এই আবহে ফের অযোগ্যদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রীর স্নেহ বা দুর্বলতা যাই বলুন না কেন, তার কারণটা কিন্তু আসলে পয়সা। দাগিদের মারফত টাকা তোলার ব্যবস্থা তো এ রাজ্যে স্বীকৃত হয়ে গেছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। তাহলে কি অযোগ্য শিক্ষকরা ফের সরকারি চাকরিতেই ফিরছেন? শিক্ষক দিবসের আগের দিন মুখ্যমন্ত্রীর ঘোষণা ঘিরে জল্পনা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্রতিশ্রুতি মতোই ঘোষণা তুলে দেওয়া হয়েছে জিএসটির 2টি স্ল্যাব, 28% এবং 12% জিএসটি আর নেই। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সংস্কারকে আগামী প্রজন্মে জিএসটি পরিবর্তন বলে উল্লেখ করেছেন। अब जीएसटी और भी ज्यादा सिंपल हो गया है, सरल हो गया है। नवरात्रि से ही देश के करोड़ों परिवार की जो जरूरतें हैं वो और अधिक सस्ती शुरू हो जाएगी। इस बार धनतेरस की रौनक भी और ज्यादा रहेगी, क्योंकि दर्जनों चीजों पर टैक्स अब बहुत ही कम हो गया है। कि कुछ साथी इसको जीएसटी 2.0 के रूप में कह रहे हैं, लेकिन असल में ये देश के लिए सपोर्ट और ग्रोथ की डबल डोज है। डबल डोज यानी एक तरफ देश के सामान्य परिवार की बचत और दूसरी तरफ देश की अर्थव्यवस्था को नई मजबूती। नए जीएसटी रिफॉर्म से देश के हर परिवार को बहुत बड़ा फायदा होगा।
আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।